প্রায় 18 বছর পর হুট করে সাইমন নামের এই লোকটির সাথে দেখা হয় তার পুরাতন এক স্কুল ফ্রেন্ডের। প্রথম দেখাতে তারা বেশ অবাক হলেও ধীরে ধীরে তার বন্ধুটি তাদের বাড়িতে যাতায়াত শুরু করে। কিন্তু সাইমন বুঝতে পারে যে তার বন্ধু এত বছর পর নিশ্চয়ই কোনো মতলব নিয়ে তাদের সাথে বারবার দেখা করতে আসছে। কিন্তু লোকটির আসলে মতলবটা কি, আর কেনই বা একের পর এক গিফট তাদের বাড়িতে আসছিল? এই সব প্রশ্নের উত্তর দিতে নিয়ে এলাম অসাধারণ এক থ্রিলার মুভি দ্য গিফটের এক্সপ্লেনেশন নিয়ে। বিশ্বাস করো, শেষে যে খেলাটা তোমরা দেখতে পাবে সেটার জন্য হয়তো কেউই প্রস্তুত থাকবে না। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি এই রহস্যের জট খোলার জন্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ক্যালিফোর্নিয়ার একটা শান্ত নিরিবিলি বাসা দেখতে পাই। আজ এই বাসাটি ক্রয় করার জন্য এখানে একজোড়া দম্পতি এসেছে। বাসার ম্যানেজার এই দম্পতিকে পুরো বাসা ঘুরিয়ে দেখায়। এখানে আমরা কথায় কথায় জানতে পারি যে এই দম্পতির মধ্যে হাজবেন্ডের নাম হচ্ছে সাইমন আর তার স্ত্রীর নাম রবিন। তারা সাইমনের জবের জন্য শিকাগো থেকে এখানে শিফট হয়েছে। সেখানে আশেপাশে ভালো করে দেখে রবিন আর সাইমনের তা বেশ পছন্দ হয় আর সিদ্ধান্ত নেয় যে এই বাসায় তারা শিফট হতে চলেছে। এরপর তারা তাদের বাসার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য একটা শপের মধ্যে যায়। সাইমন কেনাকাটার পর যখন রিসিপশনের জিনিসগুলো ডেলিভারি দেওয়ার কথা বলছিল, ঠিক তখনই সেখানে একটা লোক চলে আসে। লোকটা সাইমনকে বলে, এক্সকিউজ মি, আপনার নাম কি সাইমন ক্যালাম? সাইমন ইয়েস বললে লোকটা বলে, আমার মনে হয় আমি তোমাকে চিনি, আমরা ফেয়ারম্যান পার্ক স্কুলে একসাথে পড়াশোনা করেছি। তখন সেখানে রবিন চলে আসলে সাইমন রবিনের সাথে লোকটার পরিচয় করিয়ে দেয়। লোকটা বলে, আমার নাম গর্ডন মোসলে। এই নামটি শোনার পর সাইমন এবার তাকে হুট করে চিনে ফেলে আর বলে ওঠে, আরে গর্ডো, সরি এতক্ষণ আমি তোমাকে চিনতেই পারিনি। রবিন যখন গর্ডোর সাথে কথা বলছিল তখন রিসিপশনে থাকা ছেলেটা সাইমনের কাছে তার বাসার অ্যাড্রেস চায়, কেননা তাদের সেই প্রোডাক্টগুলো সে ওখানে ডেলিভারি করবে। তবে সাইমন অ্যাড্রেস বললে গর্ডো কিন্তু সেটা নোটিস করে আর নিজের মেমোরিতে নিয়ে নেয়। এরপর সাইমনরা গর্ডোকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। সাইমন আসার সময় রবিনকে বলে, গর্ডোকে এখন নাইস মনে হলেও আগে কিন্তু ও প্রচুর অকওয়ার্ড ছিল। মানে হয় না যে স্কুলে এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে পরবর্তীতে দেখা হলেও মনে হয় যে না, এর সাথে যোগাযোগ না হওয়াটাই মনে হয় ভালো, ঠিক তেমনটা আর কি। তবে সেটা কোন কারণে তা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, পরের দিন রবিন আগের দিনের কেনা জিনিসগুলো আনবক্স করতে থাকে। এরপর সে ঘরের ময়লা ফেলতে বাইরে যায়। তবে বাইরে এসে সে একটা গাড়ির ভিতরে ছোট এক বাচ্চার আওয়াজ শুনতে পায়। বিষয়টা অনেক রহস্যজনক ভেবে সে বাচ্চাটিকে দেখার জন্য তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ওই বাচ্চার বাবা মা সেখানে চলে আসে। বাচ্চাটির মা রবিনের সাথে পরিচিত হয় আর প্রতিবেশী হিসেবে তাকে ওয়েলকামও জানায়। রবিনও তাদের সাথে পরিচিত হয়ে নেয়। লুসি নামে সে বাচ্চাটির মা রবিনকে তার বাড়িতে চায়ের জন্য ইনভাইট করে, যেটা রবিনও সদরে একসেপ্ট করে নেয়। এবার বাড়িতে ফিরে রবিন যখন শাওয়ার নিচ্ছিল তখন তার কেমন যেন মনে হয় যে কেউ যেন তাকে ফলো করছে। এই সব চিন্তা করে রবিন দ্রুত শাওয়ার শেষ করে তার বাইরে বেরিয়ে আসে। আর বাইরে এসে সে ঘরের সামনে একটা ওয়াইনের বোতল আর একটা চিরকুট দেখতে পায়। রবিন চিরকুটটি হাতে নিয়ে দেখে যে সেখানে গর্ডোর নাম লেখা, অর্থাৎ এই ওয়াইনের বোতলটি গর্ডো তাদেরকে গিফট করেছে। রাতে সাইমন বাসায় ফিরলে রবিন তাকে সে ওয়াইনের বোতল আর চিরকুটটা দেখায়। রবিন সাইমনকে জিজ্ঞেস করে যে সে কিভাবে আমাদের এই অ্যাড্রেসটা জানলো। তখন সাইমন বলে যে আমার এই ব্যাপারে আসলে কোনো ধারণাই নেই, হয়তো এমন হতে পারে সে নিশ্চয়ই আমাদেরকে ফলো করছে। যাই হোক, ব্যাপারটাকে খুব সিরিয়াস না নিয়ে রাতে তারা একসাথে ব্রাশ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন রবিন তার প্রতিবেশী লুসির বাড়িতে যায়। রবিন যখন লুসির বাচ্চাটাকে খুব আদরের সাথে কোলে নিচ্ছিল তখন এটা দেখে লুসি তাকে জিজ্ঞেস করে যে কি তোমার এখনো বাচ্চা হয়নি? জবে রবিন বলে, বেশ কিছুদিন আগে আমার মিসক্যারেজে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আর এখন আমরা দুজন মিলে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছি। এই সব কথা শুনে লুসিরও রবিনের জন্য বেশ খারাপই লাগে। সে বুঝতে পারে যে রবিন হয়তো এটা নিয়ে ডিপ্রেশনে আছে। যাক, বাড়িতে এসে রবিন তার নিজের টুকটাক কাজকর্ম করছিল। তবে হঠাৎ সে খেয়াল করে যে গর্ডো তাদের বাড়িতে এসেছে। রবিন দরজা খুললে গর্ডো তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা সাইমন কি বাসায় আছে? রবিন বলে না, ও অফিসে। এছাড়াও রবিন তাকে আগের দিনের পাঠানো উপহারটির জন্য ধন্যবাদও জানায়। গর্ডো বলে, আমি তোমাদের জন্য লোকাল কিছু মানুষদের একটা নাম্বারের তালিকা করেছি। এখানে সব প্রয়োজনীয় নাম্বার আছে, যেমন প্লাম্বারের, মেডস কিংবা গার্ডেনারদের। এরপর গর্ডো রবিনকে একটা গ্লাস ক্লিনারও গিফট করে। এখন এমন আতিথেয়তা দেখে রবিন বারবার গর্ডোকে ধন্যবাদ দিতে থাকে। বিভিন্ন কথার মাঝে হঠাৎ গর্ডো বলে ওঠে, আমার তোমাদের এই বাড়ির ডিজাইন আর পরিবেশটা খুব পছন্দ হয়েছে। এখন এই কথাটা শুনে রবিন তাকে বলে, তাহলে বাইরে থেকে কেন, আসো ভিতরে এসে তুমি পুরো বাড়িটা দেখে নাও। অগত্যা রবিনের ইন্টারেস্টের কারণে গর্ডো তার বাড়িতে গিয়ে ভিতরে যেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। রবিন গর্ডোকে পুরো বাড়ি তখন ঘুরিয়ে দেখাচ্ছিল। ঠিক সেই সময় গর্ডো স্টোর রুমে একটা বানরের পুতুল দেখতে পায়। রবিন জানায় সাইমনের বানর দেখে ফোবিয়া আছে, তাই এটাকে সেখানে রেখেছে, তুমি চাইলে এটাকে নিয়ে যেতে পারো।
তখন গর্ডো হঠাৎ রবিনকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের কি বাচ্চা কাচ্চা নেই? এটা শুনে রবিনের কিছুটা মন খারাপ হয়। সে বলে, না, এখনো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তবে আমাদের বাচ্চার মতোই খুব প্রিয় একটা কুকুর আছে। যাই হোক, এরপর রবিন গর্ডোকে একটা জায়গা দেখিয়ে বলে যে আমি এখানে একটা ছোট্ট পুল তৈরি করে ফিশ রাখার কথা ভাবছি। এটা শুনে গর্ডো বলে, বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক তখনই রবিনের ফোনে সাইমনের কল আসে। রবিন কল রিসিভ করে বলে যে আমি রান্না করছি, আমাদের বাসায় আজকে কিন্তু একজন গেস্টও এসেছে, তাই প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর আমরা একসাথে ডিনারও করব। যাই হোক, সেই কথার পর রাতে তারা তিনজন একসাথে ডিনার করতে বসে। সেখানে তারা তাদের স্কুল লাইফে নানা ধরনের গল্পগুজব করে সময় কাটাতে থাকে। কথাবার্তার মাঝে গর্ডো বলে, আমি সাইমনকে স্কুল জীবন থেকেই ভালোভাবে চিনি, আমি জানতাম সে জীবনে ভালো কিছু করতে পারবে, আর এখন দেখো তার কাছে সবকিছু আছে। এসব শুনে সাইমন জানায়, আচ্ছা এবার তোমার গল্প বলো, তোমার জীবন কেমন কাটছে? এই তো ভালো খারাপ মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে। এরপর তারা তাদের স্কুল লাইফ নিয়ে আরো বেশ কিছুক্ষণ ধরে গল্প করতে থাকে। গর্ডো চলে যাওয়ার পর সাইমন আর রবিন একসাথে বসে সবকিছু ক্লিন করছিল। এবার সাইমন রবিনকে বলে, আচ্ছা গর্ডো কিছুটা অকওয়ার্ড তাই না? সে মনে করে আমরা তার বন্ধু, কিন্তু বিশ্বাস করো আমরা তেমন কোনো বন্ধুই ছিলাম না। গর্ডো যতক্ষণ ছিল আমার খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এই সব শুনে রবিন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর তাকে কখনোই ইনভাইট করব না, ওকে? যাই হোক, পরের দিন রবিন সাইমনের সাথে তার অফিসের পার্টিতে যায়। সেখানে সাইমন রবিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। সাইমনের এক কলিগ রবিন এখন কি করছে সেটা জানতে চাইলে সাইমন বলে, রবিন একজন ব্রিলিয়ান্ট ডিজাইনার, শিকাগোতে থাকার সময় ও অনেক ভালো ভালো কিছু প্রজেক্টের ডিজাইন করেছিল। এমনকি আমরা যখন যে বাড়িটা আছি সেটার ইন্টেরিয়র ডিজাইন রবিন নিজ হাতে করেছে। যাই হোক, সাইমন রবিনকে তার অফিসের কেবিনটা দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে রবিন সাইমনকে বলে, আচ্ছা আমার কি কাজে ব্যাক করা উচিত নয়? যেভাবে সাইমন জানায়, তুমি চাইলে তা করতেই পারো, আমি তো সব সময় তোমার পাশেই আছি, আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো, কিন্তু এখন তো আমরা বাচ্চা নেওয়ার কথা ভাবছি, তাই কাজে ব্যাক করলে তুমি হয়তো স্ট্রেসে থাকবে, তাই আমার মনে হয় এই মুহূর্তে বরং কাজে ব্যাক না করাই ভালো। এই সব কথাবার্তা শুনে রবিনও তার কথায় হাসিচোখ জবাব দেয়। যাক, পার্টি শেষ করে রবিন আর সাইমন তাদের বাসায় ফিরে আসে। তবে এবার বাসার দরজায় আবারও তারা একটা গিফটের বক্স আর একটা চিরকুট দেখতে পায়। এই চিরকুটে গর্ডন রবিনদের ডিনারের জন্য ধন্যবাদ জানিয়েছে, আর সেই সাথে নিজের বাড়িতেও সে ইনভাইট করেছে তাদের ডিনারের জন্য। সাইমন সেই গিফটের প্যাকেট খুললে সেখানে একটা ফিশ ফুডের কৌটো দেখতে পায়। এবার রবিন সামনের দিকে তাকিয়ে দেখে গর্ডো তাদের বাগানে একটা ছোট্ট সুইমিং পুল বানিয়ে সেখানে খুব সুন্দর সুন্দর মাছ গিফট করে গেছে। এই জিনিসটা দেখে রবিনের খুব ভালো লাগে। সে সাইমনকে বলে যে আমি অনেক দিন ধরে ঠিক এটাই চাইছিলাম, কিন্তু সাইমন বিষয়টা পজিটিভলি নেয় না। সে বলে অন্যর প্রপার্টিতে এরকম অনুমতিবিহীন ঢুকে এইসব করা গর্ডোর মোটেই উচিত হয়নি। তবে রবিন জানায়, ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? সে তো আমাদেরকে কিছু মাছ গিফট করেছে, এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নেই। এবার সাইমন বলে, আমরা স্কুল লাইফে গর্ডোকে উইয়ার্ডো বলে ডাকতাম। তবে এটা শুনে রবিনের বেশ মন খারাপ হয়। সে বলে ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। জবে সাইমন জানায়, আমাদের স্কুলে সবারই এক একটা নাম ছিল, যেমন আমার নাম ছিল সিম্পল সাইমন, কেননা আমি সব কিছুতে পারফেক্ট ছিলাম। এছাড়া বাকি যে বাচ্চা কাচ্চাগুলো ছিল তাদের সবাইকে কোনো না কোনো একটা ফাউল নামে ডাকা হতো। এই সব বলতে বলতে সাইমন নিজের ফ্রিজের উপরে লেখা গর্ডন নামটি কেটে সেখানে উইয়ার্ডো লিখে রাখে। এবার পরের দিন রবিন জগিং থেকে এসে যখন ল্যাপটপে কাজ করতে বসে তখনই তার দরজার সামনে গর্ডোকে দেখতে পায়। গর্ডো বলে, আমি এই এরিয়াতে একটা কাজের জন্য এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যায়। আচ্ছা, সাইমন কি বাসায় আছে? জবে রবিন জানায়, না, সাইমন অফিসে গেছে। এরপর রবিন গর্ডোকে তার উপহার দেওয়া মাছগুলোর জন্য অনেক ধন্যবাদ জানিয়ে গর্ডোকে চায়ের জন্য ইনভাইট করে। এবার গর্ডো বাসার ভিতরে এসে রবিনের সাথে বেশ জমিয়ে আড্ডা দেওয়া শুরু করে। কথায় কথায় সে জানতে পারে যে রবিনদের টিভিটা ঠিক চলছে না, তাই সে সেটাও ঠিক করে দেয়। তবে হঠাৎ গর্ডো একটা কাজে কিচেনে গেলে ফ্রিজের উপরে তার নাম কেটে উইয়ার্ডো লেখাটা সে দেখতে পায়। এই দৃশ্যটা দেখে গর্ডোর খুব মন খারাপ হয়ে যায়, কারণ এই নামে গর্ডোকে সবাই স্কুলে বুলিং করত। তবে এত মন খারাপ হওয়ার পরেও গর্ডো তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। তবে গর্ডো চলে যাওয়া দেখে রবিন বুঝতে পারে যে গর্ডো হয়তো জিনিসটা দেখে নিয়েছে, তাই তার মনেও বেশ কিছুটা খারাপই লাগে। এর পরের সন্ধ্যায় সাইমনদের বাসায় তার কিছু ফ্রেন্ডরা আসে। তারা সাইমনের কাছ থেকে গর্ডোর কথাগুলো শুনে বেশ হাসাহাসি করে। তবে রবিন বলে, আমার না তাকে বেশ ভালোই জেনারেস মনে হয়েছে, আমি বুঝি না কেন তোমরা একটা মানুষকে নিয়ে এভাবে হাসাহাসি করছো। এই সব কথা শুনে সাইমনের এবার বেশ কিছু জেলাসি হয়। সাইমনের বন্ধুরা বলে, জেনারেস হলেও সবটা শুনে তাকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, তাই আমাদের মতেন তোমরা হয়তো তার কাছে একটু দূরে দূরেই থাকো। সেই রাতেই রবিনদের গর্ডোর বাড়িতে ডিনারে যাওয়ার কথা ছিল, তাই তারা দুজন সেজে গুজে গর্ডোর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে গর্ডোর বাড়ির সামনে যেয়ে তাদের মাথা তো পুরো টাসকি খেয়ে যায়। আরে এত বিশাল বড় বাড়িতে গর্ডো থাকে?
সাইমনের যেন কোনোভাবে বিশ্বাসই হচ্ছিল না যে এই উইয়ার্ডো পাবলিক এত সম্পত্তির মালিক হতে পারে। যাই হোক, গর্ডোর কাছে পৌঁছালে রবিনদেরকে সে নাইসলি তার বাড়িতে ওয়েলকাম জানায়। তবে তার বাড়ির ভিতর ঢুকে সাইমন আরো অনেক বেশি অবাক হয়ে যায়। গর্ডো সাইমনদের একটা মুভির ক্যাসেট গিফট করে। এখানে সাইমন বলে, আমাদের সাথে তো আরো একটা কাপলদের জয়েন হওয়ার কথা ছিল, তাই না? তারা কি আসবে না? গর্ডো তখন জানায় তারা আসলে ডিনারটা ক্যান্সেল করেছে। জবাবে সাইমন বলে, ও আচ্ছা, তাহলে তোমার ওয়াইফ কোথায়? সে তো আমাদের সাথে জয়েন করতে পারে। তখন গর্ডো জানায় যে আমি এখানে একাই থাকি। আর এই কথাটা শুনে সাইমন বেশ অবাকই হয়ে যায়। ঠিক তখনই গর্ডোর কাছে একটা আর্জেন্ট কল আসে। আর গর্ডো সাইমনদের বলে যে আমি অনেক সরি, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, তবে চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসছি, আর ততক্ষণ তোমরা এখানে এনজয় করো। এই কথা শুনে সাইমন আর রবিন অনেক অবাক হয়ে যায়, কারণ গর্ডো তার সাথে এতটাও ক্লোজ না যে সে তাদের উপরে ভরসা করে এত বড় একটা বাড়িতে রেখে যেতে পারে। এছাড়াও এটা একটা কেমন অদ্ভুত না যে একজন গেস্ট এসেছে আর তাকে রেখে সে বাইরে বেরিয়ে গেছে। যাই হোক, সব কথা চিন্তা করতে করতে সাইমন রবিন বুঝতে পারে যে গর্ডো আসলে এতটা সুবিধের না। এখানে আবার সাইমন তাকে বলে যে আমার মনে হয় গর্ডো তোমাকে পছন্দ করে, আর যার কারণে সে বারবার আমাদের বাসায় যায়। একবার খেয়াল করে দেখো, আমি যখন বাসায় থাকি না ঠিক তখনই গর্ডো তোমার সাথে দেখা করতে যায়। তবে এই সব কথা শুনে রবিন বেশ বিরক্ত হয়ে বলে, তুমি হয়তো বেশি অহেতুক চিন্তা করছো। তবে এরপরে সাইমন গর্ডোকে নিয়ে এটা সেটা বলে মজা নিতে থাকে। এরপর সাইমন ঘুরে ঘুরে গর্ডোর বাড়ির সবকিছু দেখতে থাকে, কারণ তার মনে এখন সন্দেহ জেগেছে যে গর্ডো নিশ্চয়ই কোনো কিছু হয়তো তালগোল পাকিয়েছে। সেই বাড়িতে খোঁজাখুঁজির সময় সাইমন দেখতে পায় যে গর্ডোর আলমারিতে একটা মেয়েদের কাপড় ঝোলানো, আর এরই পাশে রয়েছে একটা বাচ্চাদের খেলনা। এই সব দেখে সাইমন বুঝতে পারে যে গর্ডো নিশ্চয়ই তার সাথে মিথ্যে কথা বলেছে। ইতিমধ্যে গর্ডো চলে আসলে তারা দুজন আবারও ঠিক লবিতে এসে বসে পড়ে। এরপর গর্ডো এসে তাদের কাছে মাফ চেয়ে বলে যে একটা ইমার্জেন্সি কাজ ছিল, তাই আমাকে দ্রুতই যেতে হয়েছে। তখন সাইমন জিজ্ঞেস করে যে তুমি আসলে কি এমন কাজ করো যার কারণে তুমি এত কিছুর মালিক হয়ে গেছো। তখন সে জানায় যে এগুলোর মালিক আমি নই, বরং এই বাড়ি গাড়ি সবকিছুই আমার এক্স ওয়াইফের। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিছুদিন আগে সেপারেশন হয়ে গেছে, আর এছাড়াও আমাদের একটা বাচ্চা আছে যে এখন তার ওয়াইফের কাছেই থাকে। এই সব শুনে দুয়ে দুয়ে চার মিলিয়ে সাইমন বুঝতে পারে যে না, গর্ডো নিশ্চয়ই ঠিকই কথা বলছে। তখন সাইমন তাকে বলে যে শোনো, তোমার আগে তোমার নিজের জীবনের সমস্যাগুলোই সমাধান করা উচিত। সত্যি কথা বলতে কি, তুমি আমাদের জন্য যেভাবে কাজ করছো তাতে আমরা বেশ বিরক্তই হচ্ছি। তাই আমি তোমাকে প্রেফার করব যে আমাদের সাথে এই মুহূর্তে আর যোগাযোগ না রাখার, বরঞ্চ সেটাই ভালো হবে। এই বলে সাইমন আর রবিন সেখান থেকে ডিনার না করেই চলে আসে। তবে এমন অপমান শুনে গর্ডোর মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেলেও সে তৎক্ষণাৎ কিছু রিয়াক্ট করে না। তবে গর্ডো রবিনের দিকে কিছুটা উইয়ার্ড ভাবে তাকিয়েছিল, সেটা রবিনও খেয়াল করে। এরপর দেখা যায় তাদের গাড়ি বের হওয়ার সময় গর্ডো তার বাড়ির গেটটাই খুলছে না। এই কাণ্ড দেখে সাইমন তো এবার বেশ ভড়কে যায়। সে ভাবতে থাকে যে গর্ডো নিশ্চয়ই এবার তাদের সাথে কোনো খারাপ কিছু করতে চলেছে, যার ফলে সাইমন রেগে গর্ডোকে মারার জন্য গাড়ি থেকে বের হয়। তবে তাকে বের হতে দেখে গর্ডো এবার তার দরজাটি খুলে দেয়, আর এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে জগিং থেকে এসে রবিন কিছু একটা দেখে খুব অবাক হয় আর সাইমনকে দ্রুত কল দেয়। সাইমন তার কল পেয়ে দ্রুত বাসায় এসে দেখে যে গর্ডো তাদেরকে যেই মাছগুলো উপহার দিয়েছিল সে সবগুলো পুলের মধ্যে মরে পড়ে আছে। এমনকি তাদের প্রিয় কুকুরটাকেও এখন আর কেউই খুঁজে পাচ্ছে না। এই সব দেখে সাইমন বুঝতে পারে যে এই সব কিছুই গর্ডোর কাজ। সে হয়তো রেগে গিয়ে তাদের পুকুরের সব মাছ মেরে ফেলেছে এবং প্রিয় কুকুরটাকেও নিয়ে চলে গেছে, যার কারণে এবার সে রেগে মেগে গর্ডোর বাড়িতে যায় গর্ডোকে মারার জন্য। সেখানে এসে সাইমন গর্ডোর বাড়িতে দরজায় নক করলে এবার একজন অপরিচিত মহিলা দরজা খোলে। সাইমন ভাবে যে মহিলাটা হয়তো গর্ডোর এক্স ওয়াইফ, তাই সে মহিলাটাকে বারবার বলে যে আমি আপনার হাজবেন্ড গর্ডোর সাথে দেখা করতে এসেছি। তখন মহিলাটা বলে হ্যাঁ, এখানে গর্ডো নামের কেউই থাকে না, আমার হাজবেন্ডের নাম তো মাইক। এই সব শুনে যেন সাইমনের মাথা পুরো তালগোল পাকিয়ে যায়। আরে গতকাল রাতেই তো আমি এখানে এসেছিলাম তাদের সাথে দেখা করতে। তবে এই মহিলাদের আচরণ দেখে সে নিশ্চিত হয় যে না, এটা আসলে গর্ডোর বাড়ি না, হয়তো গর্ডো তাদেরকে কোনোভাবে ভুলভাল বুঝিয়েছে। এরপর সাইমন চলে যায় পুলিশের কাছে, আর পুলিশকে গর্ডোর ব্যাপারে সে সবই খুলে বলে। এখানে সে জানতে পারে যে গর্ডো আসলে ওই বাড়িতে ড্রাইভারের কাজ করত। তার মালিক বাড়ির দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য ভ্যাকেশনে গিয়েছিল, আর এই সুযোগে সে নিজের বাড়ি বানিয়ে তাদেরকে ডিনার খাওয়িয়েছে। যাই হোক, সাইমন বলে আমি জানি আমাদের কুকুরটাকে এই গর্ডোই গায়েব করে দিয়েছে, আপনারা তাকে ধরে জিজ্ঞাসা করুন। তার পুলিশ অফিসার বলে যে আমাদের কাছে তো প্রমাণ নেই এই ব্যাপারে, তাই আমরা চাইলেও এখন তাকে অ্যারেস্ট করতে পারবো না। যাই হোক, রবিনের তার ডগের জন্য বেশ মন খারাপ ছিল।
সে বাড়িতে বসে যখন মিসিং ডগের পোস্টার মেক করছিল ঠিক তখনই সে ঘরের ভিতরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। তার মনে হতে থাকে যে আশেপাশে নিশ্চয়ই কেউ তাকে ফলো করছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে সেখানে কাউকে দেখতেই পায় না। এরপর রবিন তার প্রতিবেশী লুসির বাড়িতে যায় মিসিং ডগের পোস্টার দিতে। এখানে সে হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সে লুসিদের বাথরুমে যায়। এখানে লুসিদের বাথরুমের ডয়ারে সে বেশ কিছু ডিপ্রেশনের ওষুধ আর স্লিপিং পিল দেখতে পায়। যেহেতু কয়েকদিন ধরে সে খুবই ডিস্টার্ব ছিল আর বারবার তার মনে হচ্ছিল যে কেউ যেন হয়তো তাকে ফলো করছে, এই কারণে সে প্রতিদিনই নিদ্রাহীন রাত পার করত, যার কারণে এবার তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি কাজ করে। সে একটা টিস্যুতে করে সেখান থেকে বেশ কিছু ওষুধ চুরি করে নিয়ে আসে আর এরপর রাতে ঘুম না আসলে সে সাইমনকে লুকিয়ে সেই ওষুধগুলো খেয়ে নেয়। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ সে একদিন বাইরে একটা শব্দ শুনে ধীরে ধীরে এগিয়ে আসে। এখানে এসেই সে একটা স্বস্তি খুঁজে পায়, কারণ সে দেখতে পায় যে তাদের কুকুর আবারও ফিরে এসেছে। পরের দিন রবিন জগিং থেকে এসে টেবিলের উপরে একটা চিঠি দেখতে পায়। এই চিঠিটা গর্ডোই পাঠিয়েছিল। সেই চিঠিতে গর্ডো তাদের সাথে ঘটে যাওয়া সবকিছুর জন্য ক্ষমা চেয়েছিল। সেখানে সে একটা কথা লিখেছিল যেটার মানে রবিন কোনোভাবে বুঝতে পারে না। সেই লেখাটা ছিল বাইগনস বি বাইগনস, যার অর্থ দাঁড়ায় এরকম যে অতীত অতীতই থেকে যাবে। কিন্তু এখানে কি সেই অতীত সেটা রবিনের মাথায় কোনোভাবেই ঢুকছে না। তাই রবিন সাইমনকে এই কথার মানে জিজ্ঞেস করলে সাইমনও বলে যে আমার ঠিক একটা বুঝতে পারছি না যে আসলে এখানে কি বলা হয়েছে। তবে এরপর থেকে রবিন যখন বাসায় একা থাকতো তখন সে তার আশেপাশে সবসময় কাউকে ফিল করত। এমনকি সে ওষুধগুলো নেওয়ার কারণে এখন গর্ডোকে নিয়ে হ্যালুসিনেশনও করা শুরু করে দিয়েছিল। এদিকে অফিসে সাইমনের প্রমোশন নিয়ে কথা হচ্ছিল। সাইমন জানতে পেরে যায় যে তার একজন প্রতিদ্বন্দ্বী আছে যার নাম ডেনি ম্যাকল্যান্ড। ফলে সাইমনদের কোম্পানিতে এখন তাদের দুজনের মধ্যে যে কোনো একজনই বিগ প্রমোশনটা পাবে। এদিকে একদিন কাজ করার সময় রবিন গর্ডোর চিঠির কথাই ভাবছিল আর অতিরিক্ত মেন্টাল স্ট্রেসের কারণে সে হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তবে রবিনের যখন জ্ঞান ফিরে সে নিজেকে মেঝেতে নয় বরং বিছানায় আবিষ্কার করে। সে ভাবে সাইমন হয়তো তাকে এখানে ডেকে এনেছে। বেডরুম থেকে বের হয়ে রবিন ড্রয়িং রুমের সামনে সাইমনের কাছে যায়। তখন সাইমন তাকে বলে যে আমি যখন লাস্ট নাইটে বাসায় ফিরেছি তখন তোমাকে সেন্সলেস অবস্থায় পেয়েছি। এরপর সাইমন তার পকেট থেকে রবিনের সেই স্লিপিং পিলগুলো বের করে বলে তুমি কি এই ব্যাপারে আমাকে কিছু বলতে চাও? তুমি কেন এগুলো খাচ্ছ? জবে রবিন বলে আমাদের গর্ডোকে ডাকা উচিত আর তাকে সরি বলা উচিত। আমি যখন একা একা বাসায় থাকি তখন আমি তাকে চারপাশে ফিল করি। আমি ভয় পাই এখানে থাকতে, আমার প্যারানয়েড হচ্ছে আর এর জন্যই আমি ওই পিলগুলো খেয়েছি। এই সব কথা শুনে সাইমন বলে তুমি এই পিলগুলো খাচ্ছ এর জন্যই তোমার এমন ফিল হচ্ছে। তখন সে তাকে বলে যে গর্ডোর চ্যাপ্টার অনেকদিন আগেই তো ক্লোজ হয়ে গেছে। আমরা শিকাগো থেকে এখানে এসেছি যাতে তুমি ডিপ্রেশন কাটিয়ে নতুন একটা জীবন শুরু করতে পারো। দেখো যা ঘটার তা তো ঘটেই গেছে, যেখানে আমার বা তোমার কোনো দোষই নেই। তুমি শুধু একটু স্ট্রং হও প্লিজ। আমরা খুব শীঘ্রই একটা বাচ্চা নেব আর এরপরে দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই সব মোটিভেশন কথা শুনে রবিনও এবার মুভ অন করার সিদ্ধান্ত নেয়। সে সেই ওষুধগুলো ফেলে দিয়ে আবারও নতুন জীবন শুরু করতে থাকে। এভাবেই তাদের জীবনে সবকিছু ভালোই চলছিল। দেখতে দেখতে একদিন রবিন আবারও কনসিভ করে ফেলে। তার প্রেগন্যান্সির খবর শুনে সাইমন অনেক খুশি হয়ে যায়। তবে এরই মাঝে একদিন শপিং এ গিয়ে রবিন আবার গর্ডোকে দেখতে পায়, কিন্তু গর্ডো তার সাথে কথা না বলেই সেখান থেকে কেমন যেন চলে যায়। এছাড়াও বেবি শাওয়ারে সাইমনের পরিবারের সবাই তাদের বাড়িতে আসে। কথায় কথায় সাইমনের বোনকে রবিন জিজ্ঞেস করে যে সে গর্ডো মোসলে নামের কাউকে চিনত কিনা। এবার সাইমনের বোন বলে হ্যাঁ, স্কুল লাইফে সে গর্ডো নামের একজনকে চিনত। এছাড়াও সে জানে যে স্কুলে থাকাকালে এই গর্ডোকে কেউ একজন মোলেস্ট করেছিল আর এরপর থেকেই তাকে সবাই অনেক বেশি বুলিং করত। তাকে বুলিং করে এমন কাহিল করে দেওয়া হতো যে সে বাধ্য হয়েছিল ওই স্কুল ছেড়ে যেতে। এই সব ব্যাপার শুনে রবিন বেশ অবাক হয়ে যায় আর সে বলে যে এইসব ব্যাপারে কি সাইমন কোনো কিছু জানতো? সেই সময় সাইমনের বোন বলে হ্যাঁ, ও তো সবই জানতো, বরঞ্চ সাইমন তো ছিল ক্লাসের প্রেসিডেন্ট আর এই ব্যাপারে সে রিপোর্টও করেছিল, কিন্তু অনেক দিন আগের কথা হয়তো সে ভুলে গেছে। এই সব কথা শোনার পর রবিনের আরো কিউরিওসিটি জেগে ওঠে। তার মনে খটকা লাগতে থাকে যে গর্ডো চিঠিতে ওই কথাটা সেদিন কেন লিখেছিল। তাই সে সাইমনের পুরাতন জিনিসপত্র এবার চেক করা শুরু করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সে সেখানে গর্ডন মোসলে নামের একটা ফাইল দেখতে পায়। এই ফাইলের মধ্যে সাইমন গর্ডোর ব্যাপারে সবকিছু কালেক্ট করে রেখেছিল।
এই সব কিছু দেখে রবিন বুঝতে পারে যে সাইমন যেভাবে তাকে প্রিটেন্ড করে যে গর্ডোর সাথে তার এত ভালো সম্পর্ক না, কিন্তু অদতেও সে গর্ডোকে হাড়ে হাড়ে চেনে, আর যার কারণে সে গর্ডো সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কিন্তু রবিন বুঝতে পারে না যে সাইমন আসলে কোন বিষয়ের জন্য তাকে এতটা রিসার্চ করছে। তাই সে এবার সাইমনের একটা স্কুল ফ্রেন্ড গ্রেকের সাথে দেখা করে। এখানে গ্রেক রবিনকে জানায় স্কুলে থাকাকালীন সাইমন সবাইকে আসলে বুলিং করত। যেহেতু সে ক্লাস ক্যাপ্টেন ছিল তাই তার মধ্যে একটা অন্যরকম অহংকার থাকতো সবসময়, যার কারণে সে সকল স্টুডেন্টদেরকে কোনো না কোনোভাবে বুলিং এর শিকার করত। আর সেই শিকারের মধ্যে গর্ডো ছিল সবচেয়ে বড় ভিকটিম। গর্ডো ইজ উইডো কথাটা সাইমনই সবাইকে শিখিয়ে দিয়েছিল। তাছাড়া সাইমনই পুরো স্কুলে একটা মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিল যে গর্ডো একজন গে, তাই তাকে একটা ছেলে মোলেস্ট করেছে। তবে এই কথাটা গর্ডোর বাবা যখন জানতে পারে তখন সে তার ছেলেকে ভুল বুঝে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল, আর এর ফলে অ্যাটেম্পট টু মার্ডার কেসে গর্ডোর বাবার জেল হয়ে গিয়েছিল। তার মানে শুধুমাত্র সাইমনের ওই বুলিং এর কারণে গর্ডোর পুরো পরিবার একবার উলটপালট হয়ে গিয়েছিল। এই সব কথা জানতে পেরে রবিনের তো পুরো মাথা যেন ভো ভো করে ঘুরতে থাকে। তার বিশ্বাসই হয় না যে সাইমনের এই মিষ্টি চেহারার আড়ালে এতটা নীচ ও জঘন্য মন মানসিকতা লুকিয়ে আছে, যার ফলে সে এখন গর্ডোর জন্য প্রচুর মায়া করতে থাকে। আর এরপরে সে সাইমনের কাছে চলে যায় আর এই সব বিষয়ে তার কাছে কৈফিয়ত চায়। সে সাইমনকে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করলে সাইমন বলে, আরে এগুলো 25 বছর আগের ঘটনা, এগুলো নিয়ে আমি কথা বলতে মোটে ইন্টারেস্টেড নই। তখন রবিন জানায় যে তুমি যদি গর্ডোর ব্যাপারে ইন্টারেস্টেডই না থাকো তাহলে কেন তুমি গর্ডোর ব্যাপারে এত তথ্য কালেক্ট করে রেখেছো? এটা শুনে সাইমন বলে, কারণ গর্ডো একবার আমাদের সাথে যা করেছে তাতে সে আবারও এই কাজ করতে পারে বিধায় আমি তার সকল ডিটেলস কালেক্ট করেছি, আর এর জন্যই জাস্ট আমি কয়েকদিন তার উপর নজর রাখছিলাম। এই সব কথা শুনে রবিন এবার বলে যে তুমি গর্ডোর সাথে অনেক খারাপ কাজ করেছো, তোমার জন্য ওই গর্ডোর জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি সব জেনে গেছি, যার কারণে এবার তোমাকে গর্ডোর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু সাইমন বলে, আমার ছোটবেলায়ও আমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করেছে, তাতে কি আমার জীবন নষ্ট হয়ে গেছে? আমি কি মুভ অন করিনি আমার জীবনে? আমি জীবনে ভালো জায়গায় আসতে পেরেছি কারণ আমি চেয়েছি, আর এই ব্যাটা গর্ডো তার নিজের অতীত মনে রেখে সেখানেই পড়ে আছে, আর যার কারণে আজ সে লুজার হয়ে বেঁচে রয়েছে। আমি কিছুতেই গর্ডোর কাছে ক্ষমা চাইতে পারবো না। এমন দাম্ভিকতা দেখে রবিন এবার বলে ওঠে, আমার সবসময় মনে হয় যে গর্ডো আমাদের আশেপাশে আছে, হয়তো গর্ডো তোমার জন্য আমাদের উপরে রিভেঞ্জ নিতে চাইছে। যদি তুমি গর্ডোর কাছে ক্ষমা না চাও তাহলে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এমন স্ট্রং কথা শুনে সাইমন এবার বেশ ভড়কে যায়। তাই সে অনেক চিন্তা ভাবনা করে রবিনকে আশ্বস্ত করে যে ঠিক আছে, আমি গর্ডোর কাছে আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইবো। এই কথা বলার পর সাইমন সোজা চলে যায় গর্ডোর বাড়িতে। সেখানে গিয়ে সে গর্ডোর কাছে একটা লামসাম করে ক্ষমা চায়। সেখানে তার অ্যাটিটিউডই বলে দিচ্ছে যে সে মোটেও ইচ্ছুক না এই ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু বাধ্য হয়ে সে এই ক্ষমাটা চেয়ে বেড়াচ্ছে। তবে এই বিষয়টা গর্ডোর কিন্তু নজর এড়ায়নি। সে বলে যে আমি বুঝতে পেরেছি, হয়তো তোমার স্ত্রীর কথাতে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তবে চিন্তা করো না, তুমি না অনেক দেরি করে ফেলেছো, কারণ এত কিছু করার পরেও আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি সেটা একসেপ্টই করোনি, বরঞ্চ আমাকে ঠিক আগের মতো ট্রিট করেছো যেরকম করে আমার পুরো লাইফ তুমি শেষ করে দিয়েছিলে। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে তোমার সাথে এই সম্পর্কগুলোকে ভুলে আবার নতুন করে কিছু শুরু করতে, কিন্তু সাইমন যে আগের মতোই অহংকারে আছে সেটা বুঝতে আমার আর বাকি নেই। এই সব কথা শুনে সাইমন এবার প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। সে এক পর্যায়ে বলে ওঠে, তোমার কি এমন আছে যে তুমি আমার ক্ষমা এক্সপেক্ট করতে পারছো না? নিজেকে দেখেছো একবার? সাইমন গর্ডোর কাছে ক্ষমা না চেয়ে উল্টো তাকে আরো মারধর করতে আসে, আর গর্ডো অসহায়ের মতন মাটিতে পড়ে থাকে। তবে বাসায় ফিরে সাইমন রবিনকে বলে যে আমি গর্ডোর সাথে দেখা করেছি আর তার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। তখন রবিন প্রশ্ন করে, গর্ডো তোমাকে কি বলেছে? জবে সে জানায় যে সেও আমাকে ক্ষমা করে দিয়েছে। এছাড়াও সাইমন রবিনের কাছে তার সব কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেয়। রবিন কিছুটা আঁচ করতে পারলেও সে সাইমনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে তাকেও মাফ করে দেয় আর নতুন করে আবারও পথ চলতে শুরু করে। এর কিছুদিন পর সাইমন তার প্রমোশন উপলক্ষে তাদের বাড়িতে একটা পার্টি রাখে। এই পার্টিতে সবাই যখন আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ বাইরে থেকে কেউ একজন তাদের জানলায় ঢিল মেরে জানলার কাঁচ ভেঙে দেয়।
সাইমন সাথে সাথে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই গর্ডোর কাজ, তাই সে হাতে একটা বেসবল লাঠি নিয়ে গর্ডোকে মারতে বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে দেখতে পারে যে এটা গর্ডো নয়, বরং সাইমনের কলিগ ড্যানি ম্যাকল্যান্ডের কাজ। ড্যানি সবার সামনে চিৎকার করে সাইমনকে তখন গালি দিতে থাকে আর বলতে থাকে যে তুমি প্রমোশন পাওয়ার জন্য আমার সাথে চিট করেছো, আমার নামে খারাপ খারাপ কথা বলে তুমি আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছো, আর এর বিনিময়ে আমার প্রাপ্য প্রমোশন আজ তোমার হয়ে গেছে। এই সব কথা শুনে রবিন যেন পুরো আকাশ থেকে পড়ে। সে এতদিন সাইমনের অনেক ভুল জেনেও তাকে বিশ্বাস করেছিল, কিন্তু আজ যা শুনলো তাতে তার মাথা পুরোই হেট হয়ে গেল। এত কিছু হওয়ার পরেও সাইমন নিজের এই খারাপ স্বভাবটা থেকে বের হতে পারেনি। এই সব কথা চিন্তা করতে করতে হঠাৎ করেই রবিন অসুস্থ বোধ শুরু করলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আসলে ঠিক সেই সময় রবিনের ডেলিভারির টাইম চলে এসেছিল, আর এর কিছুক্ষণ পরেই সে একটা সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দেয়। সাইমন আর রবিন দুজনেই তাদের বাচ্চাকে দেখে বেশ খুশি হয়। তবে এরপরেই হসপিটালে সাইমনের কাছে তার বস ফোন দেয় আর ড্যানির উপরে মিথ্যা অভিযোগ করার কারণে এবার সাইমনের চাকরিটাও চলে যায়। মুহূর্তের মধ্যেই সবকিছু যেন সাইমনের ওলট পালট হয়ে যায়। আর এই খবর শুনে সাইমন খুব আপসেট হয়ে রবিনের ক্যাবিনে ফিরে আসে। রবিন তখন কিছুটা সুস্থ ছিল। সাইমন রবিনকে বলে ওঠে যে তুমি আরেকটু সুস্থ হয়ে ওঠো, আমরা খুব শীঘ্রই বাড়িতে ফিরে যাব। তবে রবিন বলে, সাইমন আমি ওই বাড়িতে আর ফিরতে চাই না, এমনকি আমি তোমার সাথেও আমার সম্পর্ক রাখতে চাই না। এই সব কথা শুনে সাইমন বুঝতে পারে যে তার এমন স্বার্থপরতা নেচারের কারণে রবিন তাকে ছেড়ে দিতে চাইছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে সাইমন খুব হতাশ হয়ে তার বাড়িতে আসে। তবে এবার ঘটতে থাকে তার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলো। বাড়িতে ফিরে এসে দরজার সামনে সে একটা গিফট বক্স দেখতে পায়, আর এদিকে গর্ডো চলে যায় হসপিটালের রবিনের সাথে দেখা করতে। বাড়িতে ঢুকে সাইমন বক্সটা আনবক্স করলে সেখানে একটা বেবিদের দোলনা আর সাথে আরো 3টা ছোট ছোট গিফট বক্স দেখতে পায়। প্রথম বক্সটা খুললে সেখান থেকে বেরিয়ে আসে সাইমনদের ঘরের একটা ডুপ্লিকেট চাবি। তার মানে সাইমনদের ঘরে গর্ডো যে কোনো সময় যাতায়াত করতে পারত। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে রবিন যে তার চারপাশে সবসময় কাউকে ফিল করত সেটা আসলে কোনো কাকতালীয় বিষয় ছিল না। সত্যি সত্যি গর্ডো সবসময় তাদের ডুপ্লিকেট চাবি ব্যবহার করে তার আশেপাশে ঘোরাঘুরি করত। এরপর দ্বিতীয় বক্সে ছিল একটা ক্যাসেট, যেটার উপরে লেখা ছিল প্লিজ প্লে মি। এই ক্যাসেটটা প্লে করলে সেখানে সাইমন আর রবিন গর্ডোর বাসায় যাওয়ার পর তাকে নিয়ে যেসব মজা করেছিল সে সব কথাই রেকর্ড করা ছিল। আর তৃতীয় বক্সে ছিল আরো একটা ক্যাসেট, যেটার উপরে লেখা ছিল ওয়াচ মি। সাইমন এবার সেটাকে দেখতে শুরু করে, কিন্তু এবার সে যা দেখতে পায় তাতে সে পুরো শকড হয়ে যায়। সে দেখতে পায় গর্ডো রবিনের বিভিন্ন প্রাইভেট সময়ের ভিডিও রেকর্ড করে রেখেছে। এছাড়াও রবিন যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন সেখানে উপস্থিত ছিল স্বয়ং গর্ডো। সে একটা বানরের মাস্ক পরে রবিনকে নিচে থেকে তুলে বেডরুমে নিয়ে গিয়েছিল। এরপর সে রবিনের উপরে বসে তাকে খুব উইয়ার্ডলি টাচ করছিল, আর এরপরেই সে ধীরে ধীরে রবিনের পোশাকও খুলছিল। পুরো ভিডিও দেখে সাইমন বুঝতে পারে যে সেদিন রবিনের সাথে আসলে গর্ডো কি করেছে। তবে এতটুকুতেই সেই ভিডিও ক্লিপটা শেষ হয়ে যায়। আর এরপর এই ভিডিও দেখে সাইমন সেখানে কাঁদতে শুরু করে। সে বুঝে উঠতে পারে না যে গর্ডো রবিনকে রেপ করেছে কিনা, আর তার আরো সন্দেহ হতে থাকে যে যেই বাচ্চাটা রবিন জন্ম দিয়েছে সেটা তার না গর্ডোর, যার কারণে সে দ্রুত রবিনের কাছে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে গর্ডো চলে আসে রবিনের সাথে দেখা করতে। সে রবিনকে বেবির জন্য কংগ্রাচুলেশন জানায়। রবিন তার মাথায় আঘাত দেখে জিজ্ঞেস করে যে এটা কি সাইমন করেছে। জবাবে রবিন হা সূচক জবাব দেয়। সে জানায় সে আমাকে প্রচুর মেরেছে, যেটা শুনে রবিন আরো রেগে যায় সাইমনের উপরে। এরপর সাইমন যখন হসপিটালে পৌঁছায় তখন সে দেখতে পায় যে গর্ডো রবিনের কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে, যার কারণে সাইমন দৌড়ে তাকে ধরার চেষ্টা করলেও গর্ডো তার আগে লিফটে চড়ে বসেছিল। এরপর সে অনেক কষ্টে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যায় গর্ডোকে ধরার জন্য, কিন্তু এবার সে গর্ডোকে আর কোথাও দেখতে পায় না। তবে তখনই তার ফোনে গর্ডোর কল আসে। গর্ডো সাইমনকে বলে, তুমি যা দেখেছো সেটা কি তুমি রবিনকে জানাতে পারবে নাকি আমি জানাবো? সাইমন বলে, প্লিজ তুমি ওকে কিছু বলো না। ঠিক এরপরে গর্ডো এবার সাইমনকে নিয়ে মজা করতে শুরু করে। এ সময় গর্ডো বলে, ভাই তুমি চিন্তা করো না, আমি তাকে ছুঁয়েও দেখিনি। এখন এই কথাটা শুনে সাইমন কিছুটা স্বস্তি পায়। তবে পর মুহূর্তে গর্ডো বলে ওঠে, ছুঁয়ে দেখেছি কি দেখিনি আমার ঠিক মনে পড়ছে না, হয়তো ছুঁয়েও দেখতে পারি। শুধু ছুঁয়ে না, হয়তো তার সাথে আমার সবকিছু হয়ে যেতে পারে।
যাও, এই পুরো থিঙ্কিংটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। কি এখন বুঝতে পারছো তো, মানুষের কানে যখন কেউ খারাপ কথা একবার শোনায় তখন তার মস্তিষ্ক কেমন হয়ে ওঠে? তুমি এখন আর বিশ্বাসই করতে পারবে না যে আমি আসলে রবিনের সাথে কি করেছি বা কি করিনি। যদি তুমি সেটা জানতে চাও তাহলে তুমি তোমার বেবির চোখের দিকে তাকাও, আশা করি সব বুঝতে পারবে। এই সব কথা শুনে সাইমনের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে যেতে থাকে। সে বুঝতে পারে যে সেদিনে সেই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আজ তার লাইফে কত বড় ক্ষতি হয়ে গেল। সাইমন দ্রুত তার হসপিটালে গিয়ে বাচ্চার চোখ দেখে, কিন্তু সে তাতে কিছুই বুঝতে পারে না। সাইমন খুব হতাশ হয়ে রবিন আর তার বাচ্চার দিকে তাকিয়ে থাকে। সাইমনের এই মুহূর্তে আর কোনো কিছু করার থাকে না, যার কারণে সেখানে এসে বসে কাঁদতে শুরু করে। আর এই সমস্ত কিছুর মূলে থাকা গর্ডো হাসতে হাসতে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আসলে গর্ডো যেতে যেতে সাইমনকে এমন একটা পরিস্থিতিতে ফেলে গিয়েছে যে হয়তো এই বাচ্চাটি রবিনের জন্য সবচেয়ে ভালো উপহার, আর সাইমনের জন্য হয়ে থাকবে পৃথিবীর সবচেয়ে খারাপ উপহার হিসেবে। ঠিক এমনই এক অসাধারণ থ্রিলার রিভেঞ্জ স্টোরি নিয়ে মুভিটা এখানেই সমাপ্তি হয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই বাচ্চাটা আসলে কার, সাইমনের নাকি গর্ডোর? এমন হতে পারে যে বাচ্চাটা হয়তো সাইমনেরই, কিন্তু গর্ডো তাকে এমন ভাবে কান পড়া দিয়ে গেল যেটা তাকে আজীবন ফিল করাবে যে হয়তো এই বাচ্চাটা তার নয়, সে আজীবন এই জ্বালায় জ্বলে পুড়ে মরবে। আসলে মুভিটা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমরা অনেক সময় না জেনেই কাউকে দোষারোপ করে তার জীবনটা নষ্ট করে দিই, কিন্তু আমরা কখনোই বুঝি না যে তার আসলে কত বড় ক্ষতি হয়ে গেল। তাই তো কাউকে দোষারোপ করার আগে কয়েকবার নিজেকে প্রশ্ন করা উচিত। কমেন্টে তোমাদের থিওরিটা অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো থ্রিলার মুভিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।